আপত্তি ছিল না। বঙ্গবন্ধু বলেছিলেন যে 3 বছর কিছুই দিতে পারবো না, এবং প্রত্যেকটা মানুষ হাত তুলে বলেছেন বঙ্গবন্ধু 3 বছর তোমার কাছে আমরা কিছুই চাই না। মানুষ মেনে নিয়েছিল। কিন্তু আজ কিন্তু 3 বছর নয়, 53 বছর চলে গেছে। এখন কেন শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হবে না? এটা একটা বিরাট প্রশ্ন। যদি দক্ষিণ আফ্রিকা পারে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল যদি পারে, তারা তো আমাদের চেয়ে ধনী রাষ্ট্র নয়, যদি তারা পারে তাহলে বাংলাদেশ কেন পারে না শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি? আজকে আমাদের বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে যতটুকু অগ্রগতি সাধিত হয়েছে শুধুমাত্র একজন মানুষের বদান্যতা সেটা হয়েছে, এবং সেটি হচ্ছে জননেত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার যেহেতু চেয়েছেন একজন মানুষ, তিনি জনগণকে ভালোবাসেন, শিশুদের ভালোবাসেন, এই দেশকে ভালোবাসেন, দেশের ভবিষ্যৎ কল্পনায় উনি শিক্ষাকে যতটুকু এগিয়ে নিয়ে যাবেন উনি ব্যক্তিগত ইচ্ছা এটা নিয়ে গেছেন। কিন্তু এটা তো আমার অধিকার নয়। আমি না পাই, আমি তো আইনে আশ্রয় নিতে পারবো না, আমি তো বিচারপতি সিদ্দিকুর রহমানের কাছে গিয়ে দাবি করতে পারবো না যে আমার অধিকারটাকে আপনি সুরক্ষিত রাখুন। কিন্তু সেই জায়গায় কেন যাবে না রাষ্ট্র? 53 বছর পরও কেন আমাদের এই অবহেলার শিকার হয়ে থাকতে হবে? সুতরাং আমরা ওই জলবায়ু নিয়ে কি হবে না হবে এটা তো অনেক পরের কথা। আমাদের আসল জায়গাটি বদ্ধ দুর্বল এবং নড়বড় হয়ে আছে আমাদের, এবং এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখা দরকার। কেন? কেননা আমাদের রাষ্ট্রের চরিত্রটা তো বড্ড খারাপ হয়ে গেছে, আমাদের রাষ্ট্রের চরিত্রটা নষ্ট হয়ে গেছে, এবং আমাদের রাষ্ট্রের চরিত্রটা এমন যে শিক্ষা হচ্ছে আলোক পত্রিকা, শিক্ষা অন্ধকারকে দূর করে দেয়, এবং এই অন্ধকার যদি দূর হয়ে যায় সমাজ থেকে, তাহলে আজকে যারা আমাদের হাসিম সাহেব যে কথা বলেছেন যে কারা প্রধানমন্ত্রীকে ঘিরে রয়েছে, কাদের স্বার্থে কাজ হচ্ছে, অর্থনীতি কাদের আপনার আজ্ঞা অনুযায়ী চলছে, তাতে এগুলো বন্ধ হয়ে যাবে। সাধারণ মানুষ যখন জেগে উঠবে তখন তো বলবে যে তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। সেই জনতা যেন না জাগতে পারে তাই তাদেরকে অন্ধকারে রেখে দিতে হয়, সেখানে শিক্ষার আলো পৌঁছতে দেয়া যায় না। এটা হচ্ছে পুঁজিবাদী একটা সমাজের পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার একটা চরিত্র, এবং সেটির বহিঃপ্রকাশ। এবং শুধু যে পুঁজিবাদ তা নয়, আমাদের বাংলাদেশে যে পুঁজিবাদ রয়েছে, আমি মনে করি যে আতিফ ভাই আমার সঙ্গে একমত হবেন, এটা হচ্ছে হিংস্র পুঁজিবাদ। এটা এই পুঁজিবাদের মানবিক কোনো চেহারা নেই, মানুষের চেহারা নিয়ে এই পুঁজিবাদ আমাদের সামনে আবির্ভূত হয় নাই। পুঁজিবাদ তো সুইডেনেও রয়েছে, পুঁজিবাদ তো ফ্রান্সেও রয়েছে, ইটালিতেও রয়েছে, কিন্তু সেখানে পুঁজিবাদের অন্তর্পক্ষে একটা মানবিক চেহারা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে চেহারাটা আমাদের এখানে নেই। আমাদের এখানে হিংস্র একটি চেহারায় আবির্ভূত হয়েছে পুঁজিবাদ, এবং সেখানে কেমন করে মানুষ অধিকারের ছোঁয়া পাবে, স্পর্শ পাবে এবং আলোকিত হবে। তাহলে কি করতে হবে দেখেন, বঙ্গবন্ধু 72 সালে কি করেছিলেন? আতুল ভাই আমার সাথে অনেক ভালো জানেন, উনি অর্থনীতির মানুষ। 3 ধরনের উনি সব মালিকানার কথা বলেছিলেন, আমাদের সংবিধানে লিপিবদ্ধ আছে 3 ধরনের মালিকানা। প্রথম রাষ্ট্রীয় মালিকানা, দ্বিতীয় সমবায় ভিত্তিক মালিকানা, তৃতীয় হচ্ছে ব্যক্তিগত মালিকানা। অর্থাৎ ব্যক্তিগত মালিকানা বঙ্গবন্ধুর কাছে এতটা অপছন্দের ছিল, কিন্তু একদমই ওটাকে নির্মূল করে দেওয়া তাৎক্ষণিকভাবে সম্ভবপর ছিল না, যার জন্য উনি তৃতীয় স্তরে রেখেছিলেন ব্যক্তি মালিকানা। আজ এই ব্যক্তি মালিকানা আমাদের এখানে 1 নম্বরে চলে এসেছে। রাষ্ট্রীয় মালিকানা, সমবায় ভিত্তিক মালিকানা আমরা ভুলে গেছি। শুধুমাত্র গতকালকে দেখলাম প্রধানমন্ত্রী আবারও তার নিজের উদ্যোগে, তার নিজের 9 একর জমি দিয়ে উনি টুঙ্গি করাতে শুরু করলেন সমবায় ভিত্তিক মালিকানা। এই প্রথম আবার উনি এত বছর পরে এসে আবারও বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর সেই দর্শনে শানিত হয়ে সেই কাজটি করবার চেষ্টা করছেন। কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে ব্যবস্থা, সেখান থেকে রাষ্ট্রীয় মালিকানা এবং সমবায়ভিত্তিক মালিকানাকে আমরা নির্বাসনে পাঠিয়ে দিয়ে এখানে আমরা ব্যক্তি মালিকানার একটা কঠিন প্রশাসন আমরা এখানে দাঁড় করিয়েছি, সেখানে মানুষ মুক্তি পায় না। বিখ্যাত দার্শনিক জন-জাক রুসো অনেক আগে উনি বলেছিলেন, কে সেই ব্যক্তি যে প্রথম উচ্চারণ করেছিল